ভারতে চলছে লোকসভার তৃতীয় পর্বের ভোট। গুজরাটের আহমেদাবাদে সকালে ভোট দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে বিজেপির শেয়ার করা অ্যানিমেটেড ভিডিও নিয়ে উত্তপ্ত হচ্ছে রাজনীতি। গাজা যুদ্ধবিরতি ও রাফাতে ইসরায়েলের অভিযানের খবর জানাবো। বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বযোগীর আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি শারমিন শ্রাবণী। 18তম লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট গ্রহণ চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। এ দফায় 11টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের 93টি আসনে ভোট নেওয়া হচ্ছে। ভারতের এবারের পর্বে ভোটের মাঠে আছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুজরাটের গান্ধীনগর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী তিনি। এছাড়াও মধ্যপ্রদেশের বিদিশা কেন্দ্র থেকে ভোটে লড়ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। রয়েছেন উত্তরপ্রদেশের মৈনপুরীর কেন্দ্রের প্রার্থী ডিম্পল যাদব। বাংলায় মুর্শিদাবাদ থেকে লড়ছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। মুর্শিদাবাদ ছাড়াও এদিন পশ্চিমবঙ্গের উত্তর মালদহ, দক্ষিণ মালদহ এবং জঙ্গিপুর আসনে নির্বাচন হবে। বলাটা খুব মুশকিল, তবে মনে হচ্ছে লড়াইটা হবে কংগ্রেস আর তৃণমূল। লোকসভা কেন্দ্র খুব শান্তিপূর্ণ আমাদের বরাবরই, কোনো অব্দি সেরকম পরিস্থিতি কখনো সম্মুখীন হইনি। প্রথমেই একজনের দিতে যে মেশিন খারাপ হয়ে গেছে, মেশিন খারাপ দিয়ে এখন বসে আছেন। তো আমরা তো কাজের মানুষ, তো এখন বসে আছি, 8 ঘন্টা হয়ে গেল মোটামুটি। অনেকদিন পর আপনি ভোটে বেড়াননি, ইসা খান ভোটে বেরিয়েছে, কতটা আশাবাদী ছেলেকে নিয়ে? খুব ভালো। আমি বিজেপির একজন প্রার্থী, সে প্রার্থীতে যদি ও বুথের বাইরে দাদাগিরি করে, আমাকে যদি ঠেট করে, জনগণকে কি করতে পারে ভাবতে পারেন? এখানে ইউনিফর্মে স্টেট পুলিশ দাঁড়িয়ে আছে এবং ভোটারদেরকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছেন, কথা বলার চেষ্টা করছেন। ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় ভোটের দিন ভোট দিলেন নরেন্দ্র মোদী। তিনি গুজরাটের আহমেদাবাদের ভোটার। সকাল 7:30টার একটু পরে ভোট কেন্দ্রে পৌঁছান প্রধানমন্ত্রী মোদী। তিনি রনিপের নিশান উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে ভোট দেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানে তাকে স্বাগত জানান। নিজের ভোটাধিকার প্রয়োগ করে বেরিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে ভোট দিতে যাওয়ার আহ্বান জানান। তিনি জানান, গতরাতেই অন্ধ্রপ্রদেশ থেকে তিনি আহমেদাবাদে গিয়েছেন ভোট দিতে। দর্শক, ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটের আরও খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন পশ্চিমবঙ্গের বিজেপি মুখপাত্র ও রাজ্যসভার এমপি শ্রমিক ভট্টাচার্য। আপনাকে স্বাগত জানাচ্ছি বিশ্বযোগে। পশ্চিমবঙ্গের আজকের 4 আসনে ভোটের পরিবেশ কেমন দেখছেন? আমরা বেশ কিছু পক্ষে বিপক্ষে দেখেছি, কিছু চিত্র আমাদের কাছে এসেছে বিভিন্ন গণমাধ্যমের বরাতে। আপনারা আজকের নির্বাচন নিয়ে, জয় নিয়ে কতটা আশাবাদী? আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। এখন স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের নির্বাচনে একটু উত্তাপ থাকে। এটুকুনি রাজনৈতিক উত্তাপ না থাকলে তো নির্বাচন পশ্চিমবঙ্গের মানুষের কাছে খুব একটা প্রাণবন্ত বলে মনে হয় না। নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি, আমরা আশাবাদী। কারণ পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের প্রার্থী প্রধানমন্ত্রী। দুবারের মানুষ আমাদের সরকারে নিয়ে এসছে এবং তৃতীয়বারে নরেন্দ্র মোদীর নেতৃত্বেই সরকার গঠন হবে। এ ব্যাপারে শুধু আমরা আশাবাদী কেন, ভারতবর্ষের মানুষই নিশ্চিত। আমরা শুনছিলাম আপনারা আশাবাদী। পশ্চিমবঙ্গের প্রচারে কিন্তু ভোটারদের নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছে তৃণমূল। এই রাজ্যে আপনাদের নির্বাচনী প্রচারের কৌশলটা আসলে কেমন? যেহেতু এই রাজ্যে বেশিরভাগ আসন তৃণমূলের দখলে যায় শেষ পর্যন্ত, আপনাদের প্রচারের কৌশলটা একটু জানতে চাই। বিষয়টি প্রচার কৌশলের নয়, তৃণমূল গোটা নির্বাচনটাকেই পশ্চিমবঙ্গ কেন্দ্রিক বানিয়ে ফেলবার একটা চেষ্টা করেছে। আমার দেশের বিষয়ে এর থেকে তো বেশি আমি কিছু বলতে পারি না, তবে এটুকুনি আমাদের ধারণা যে সারা ভারতবর্ষের এটা নির্বাচন, দেশ গঠনের নির্বাচন। 140 কোটির পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের ভোট হচ্ছে এবং এটা আমাদের একটা নিঃসন্দেহে দেশবাসীর কাছে গর্ব। যে কোনো রাজনৈতিক দলই আমরা করি না কেন, আমি বিজেপি করতে পারি, কেউ জাতীয় কংগ্রেস করতে পারেন, দুটোই সর্বভারতীয় দল, যে আমাদের দেশে বিনা রক্তক্ষয়ে সরকারের পরিবর্তন হয়ে যায়। আপনারা যদি সারা ভারতবর্ষের চিত্র দেখেন, দু একটি আমাদের পশ্চিমবঙ্গের বিচ্ছিন্ন ঘটনা কিংবা কেরল, ত্রিপুরার দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দেখা যাবে যে একটা দেশে সরকারের পরিবর্তন হয়, নিঃশব্দে পরিবর্তন হয়ে যায়। 140 কোটির দেশে একটা ভোটকে পরিচালনা করা, যেখানে একটা বহুত্ববাদী সমাজ আছে, বহুদলীয় ব্যবস্থা আছে, দুটো সেই অর্থে সর্বভারতীয় দল, ভারতের জাতীয় কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি। সারা দেশে মূলত রাজনীতিটা এই দুটো দলকে কেন্দ্রিক আবর্তিত হচ্ছে
এবং মূলতই লড়াইয়ের ময়দানে যদি থাকে সেটা কংগ্রেসের সঙ্গে বিজেপিরই লড়াই হচ্ছে বিভিন্ন রাজ্যে। আমরা পশ্চিমবঙ্গবাসী, পশ্চিমবঙ্গে নিঃসন্দেহে শাসক দল তৃণমূল কংগ্রেস, এখানে কংগ্রেস এবং সিপিআইএম জোট করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। আজকেও যে কেন্দ্রে নির্বাচন হচ্ছে সেখানে আমাদের কংগ্রেসের দলনেতা লোকসভার অধীর চৌধুরী, তিনি দীর্ঘদিন ধরে যেরকম ওখানে আছেন, তার পাশের কেন্দ্রে মোহাম্মদ সেলিমের আজকে ভোট হচ্ছে, সিপিআইএমের প্রার্থী, জোটের প্রার্থী, এবং আমরাও আছি। নির্বাচন হচ্ছে। এখন বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কিছু ঘটনা আছে, সেটা অভিযোগ করব, সেটা আমরা আমাদের দেশের মধ্যেই নির্বাচন কমিশনের কাছে জানাচ্ছি। আমরা নির্বাচনে আশাবাদী। এখন পর্যন্ত যা ভোট পড়েছে আমাদের কাছে সাংগঠনিক সূত্রে যে হিসাব আছে সেটা 40% কিছু বেশি। অর্থাৎ শ্রমিক ভট্টাচার্য, আপনার কথা সূত্র ধরে বলি, নির্বাচন এবং এত বড় একটি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া যে নির্বাচন, পক্ষে বিপক্ষে নানা রকম মত থাকবে, আপনারা নিশ্চয়ই সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলবেন নির্বাচন কমিশনকে। শেষ একটি প্রশ্ন রাখতে চাই, আমরা দেখেছি ঠিক নির্বাচনের আগে নাগরিকত্ব আইন কার্যকর করা হয়েছে, এটি আসলে পশ্চিমবঙ্গে ভোটের মাঠে কি ধরনের প্রভাব ফেলছে বলে আপনি মনে করছেন? দেখুন, আপনি যে প্রশ্নটা করলেন, স্বাভাবিকভাবে আপনি একটি ভিন্ন দেশের, আপনার ন্যাশনালিটি ভিন্ন, আমারও ভিন্ন, আমরা দুজন দু অবস্থায় দাঁড়িয়ে আছি। সুতরাং এই প্রশ্নটাও অত্যন্ত স্পর্শকাতর, আপনার ক্ষেত্রেও, আপনার দেশবাসীর ক্ষেত্রেও এবং আমাদের ক্ষেত্রেও। আমরা চাই না আমাদের কোনো পার্শ্ববর্তী দেশের সঙ্গে আমাদের বাইল্যাটারাল রিলেশনশিপে কোনো রকম ব্যাঘাত ঘটুক। সেই জন্য এই প্রশ্নের আপনি যতটা উত্তর আমি পশ্চিমবঙ্গে হিসেবে দিতে পারতাম, ততটা উত্তর আমরা দিতে পারছি না। আমাদের কাছে এই সিএটা কোনো নির্বাচনে কার্যকর করার কোনো ইস্যু নয়, কারণ দেশভাগের সময় যে কমিটমেন্ট ছিল সর্দার বল্লভভাই প্যাটেল, পণ্ডিত জওহরলাল নেহেরু এবং আপনার মহাত্মা গান্ধীর, আমরা সেটাকেই বাস্তবায়িত করবার চেষ্টা করেছি। কারণ আমাদের দলের অতীতে যিনি দলকে সৃষ্টি করেছেন, এই দলের জন্মদাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি পণ্ডিত নেহেরু জাতীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন দিল্লি প্যাক্টের বিরোধিতা করে, মানে নেহেরু লিয়াকত আলী চুক্তির বিরোধিতা করে, উদ্বাস্তুদের বিভিন্ন সমস্যা নিয়ে। তো সেই সময় থেকেই কার্যত এটা আমাদের একটি ঘোষিত অবস্থান। এটা এরকম কোনো বিষয় নয় যে কোনো নির্বাচনকে কেন্দ্র করে আমরা এটাকে সামনে নিয়ে এসেছি। এবং যখন ধর্মের ভিত্তিতে আমাদের দেশ ভাগ হয়ে গেল, যেটা সবচেয়ে বড় দুর্ভাগ্যের, আজকে সেই দুর্ভাগ্যটা আশা করি পাকিস্তান, বাংলাদেশ এবং ভারতের নাগরিকরা সবাই উপলব্ধি করেন যে পাকিস্তান অতীতে কোনোদিন কোনো মানে সে অর্থে নেশন ছিল না, নামে কোনো রাষ্ট্র ছিল না, কিন্তু একটি বিশেষ রাজনৈতিক প্রয়োজনে বা কিছু মানুষের উচ্চাকাঙ্ক্ষার কারণে হঠাৎ এখানে একটা দাবি উঠল মুসলিম লীগের, যে মাইনরিটি হ্যাজ রাইট টু সেলফ ডিটারমিনেশন, আত্মনিয়ন্ত্রণের অধিকারের উপরে ভিত্তি করে একটা দেশ ধর্মের ভিত্তিতে বিভক্ত হয়ে গেল। বিধাতা যে দেশের সীমারেখা তৈরি করেছিল, আমরা মানুষ বা আমরা কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব শুধুমাত্র নিজেদের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার কারণে আমরা একটা দেশকে ভেঙে টুকরো করলাম। তার পরিণতিও জানা, পাকিস্তান এর পরিণতি আমরা দেখেছি এবং দুটো রাষ্ট্র হয়েছে, তারপর বাংলাদেশ স্বাধীন হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকের আপনার মাধ্যমে পশ্চিমবঙ্গের যে তৃতীয় দফার ভোট, সেই খবর শুনছিলাম এবং একই সাথে আপনারা কিভাবে আপনাদের কৌশল ঠিক করছেন সেটিও জানছিলাম। আপনার জন্য শুভকামনা রইল। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন শ্রমিক ভট্টাচার্য, পশ্চিমবঙ্গের বিজেপি মুখপাত্র ও রাজ্যসভার এমপি। ভারতের লোকসভা নির্বাচনের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপির শেয়ার করা অ্যানিমেটেড ভিডিও নিয়ে রাজনীতি উত্তপ্ত হচ্ছে। বিরোধী দল কংগ্রেস এবং মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে প্রকাশিত এসব ভিডিও নিয়ে বাড়ছে ক্ষোভ। বিরোধীরা বলছে, বিভক্তির রাজনীতির মাধ্যমে প্রার্থীদের জয় নিশ্চিত করতে চাইছে বিজেপি। আরও জানাচ্ছেন মাহফুজুর রহমান। ভারতের লোকসভা নির্বাচনের মধ্যে বিজেপির শেয়ার করা অ্যানিমেটেড ভিডিও নিয়ে উত্তপ্ত হচ্ছে রাজনীতি। বিরোধী দল কংগ্রেস এবং মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে প্রকাশিত এসব ভিডিও নিয়ে বাড়ছে ক্ষোভ। অভিযোগ জমা পড়ছে নির্বাচন কমিশনেও। ভোট শুরুর পর থেকে বিজেপির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম এবং এক্সে এসব ভিডিও শেয়ার করেছে। এতে দেখানো হয়েছে কংগ্রেস পার্টি উপজাতি এবং হিন্দু কয়েকটি গোষ্ঠীর অসুবিধা করে সংখ্যালঘু মুসলিমদের বেশি বেশি সুবিধা দিচ্ছে। ভিডিওতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে একটি নির্দিষ্ট ধর্মের সমর্থনকারী এবং তাদের বিরুদ্ধে তফসিলি জাতি ও তফসিলি উপজাতি সম্প্রদায়কে শোষণের চেষ্টার কথা তুলে ধরা হয়েছে।
4 जून के नतीजे तुम्हारे गुरूर को चकनाचूर कर देंगे। এনিমেটেড ভিডিও ছাড়াও মোদি সহযোগীদের ভুয়া ভিডিও নিয়েও নির্বাচনী পরিবেশ উত্তপ্ত। বিরোধীরা এও বলছে প্রধানমন্ত্রীর লক্ষ্য তৃতীয় দফা ভোটের আগে হিন্দু ভাবাবেগ উস্কে দিয়ে তার দলের প্রার্থীদের জয় নিশ্চিত করা। এর প্রতিক্রিয়ায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেছেন, অমিত মাল্লব সহ বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জমা পড়েছে। মুখ্য নির্বাচনী কর্মকর্তার কাছে এসব অভিযোগ করেছে কংগ্রেস নেতারা। মোদি तुम्हें सामने खड़ा मिलेगा कांग्रेस के मंसूबों पर। অভিযোগে বলা হয়েছে এসব ভিডিওর উদ্দেশ্য বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে শত্রুতা বাড়ানো এবং দাঙ্গা উস্কে দেয়া। এই ভিডিও আদর্শ নির্বাচন আচরণবিধির লঙ্ঘন। তৃতীয় দফা ভোটে অমিত শাহ, শিবরাজ সিং চৌহান, প্রহ্লাদ প্যাটেল, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, দিগ্বিজয় সিং সহ একাধিক হেভিওয়েট নেতা ভোটের পরীক্ষার মুখোমুখি। अब की बार फिर से मोदी सरकार। মাহফুজুর রহমান, ৭১। দর্শক, ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটের আরো খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের পশ্চিমবঙ্গের মুখপাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের 4টি আসনে ভোট হচ্ছে এবং বলা হচ্ছে এই লড়াইটি তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে হবে, কিন্তু বিজেপি দাবি করছে তারাও লড়াইয়ে আছে। থেকে লড়াইটা কি হবে, দ্বিমুখী না ত্রিমুখী, কি বলছে সমীকরণ? সমীকরণ সেটাই বলবে যেটা বাংলার সাধারণ মানুষ চাইবে। যে 4টে আসনে নির্বাচন হচ্ছে 2019-এর আগে পর্যন্ত সেই 4টে আসনে কংগ্রেসের প্রতিনিধি ছিল। মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। আশা করা যায় যে একবারের ইতিহাস বিচ্যুতি আলটিমেটলি আর কোনো প্রভাব হবে না। সাধারণ মানুষ যারা এতদিন আমাদের আশীর্বাদ করেছেন এবারও আমাদের কাছেই ফেরত আসবে। তাই আমরা প্রতিদ্বন্দ্বী নিয়ে ভাবছি না। আমরা জানি দিনের শেষে কংগ্রেস এবং কংগ্রেসের জোট সঙ্গী সিপিএম, কারণ মোহাম্মদ সেলিম সাহেব মুর্শিদাবাদ থেকে লড়াই করছেন। এই 4টে আসনে আমরা নিরঙ্কুশভাবে জয়ী হব। আমরা আপনার কথা শুনছিলাম। আরেকটি বিষয় জানতে চাই যে ঘাঁটি পুনরুদ্ধার আপনারা আশা করছেন, কিন্তু আজকে বেশ কিছু অভিযোগ পাওয়া গেছে পক্ষে বিপক্ষে, সেগুলো নিয়ে কি বলবেন? দেখুন, অভিযোগগুলো না হলেই ভালো হতো, কিন্তু একটু আগে আমি শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য শুনছিলেন, বিজেপি সর্বভারতীয় মুখপাত্র এবং রাজ্যসভার সাংসদ। ভারতবর্ষের রাজনীতিতে কিছু উত্তেজনা থাকে। আপনারাও গতকাল দেখিয়েছেন যে আমেঠি, যেটা একটা সময় রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী বা তার আগে রাজীব গান্ধীর নির্বাচনী কেন্দ্র ছিল, সেখানেও কংগ্রেস অফিস ভাঙচুর হয়েছে। হ্যাঁ, এইসব উত্তেজনাগুলো না হলেই হয়তো গণতন্ত্রের সব থেকে বড় উৎসবটা আমরা আরো ভালোভাবে উদযাপন করতে পারতাম। কিন্তু এত বড় একটি দেশ, এত বড় একটি নির্বাচন, কিছুটা উত্তেজনা থাকবে। তারপরে দিন শেষে খুব সুশৃঙ্খলভাবে ভোটটি হচ্ছে, সেটি আমরা দেখছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা আরও হয়তো বিস্তারিত কথা বলতে পারতাম, কিন্তু আমাদের সময় খুবই সংক্ষিপ্ত। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আজকে আমাদের সময় দিয়েছেন। দর্শক, আমাদের সাথে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের ভারতীয় জাতীয় কংগ্রেসের মুখপাত্র। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকরের চুক্তির প্রস্তাবে সম্মত হয়েছে হামাস। তবে ইসরায়েল জানিয়েছে হামাস যে প্রস্তাবে রাজি হয়েছে তা ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য নয়। এদিকে গাজার রাফা সীমান্তে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে 12 জন নিহত হয়েছে। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। চলতি সপ্তাহে মিশরের রাজধানী কায়রোতে গাজার যুদ্ধবিরতি এবং হামাসের হাতে অবশিষ্ট ইসরায়েলি বন্দীদের মুক্তির জন্য একটি চুক্তিতে আলোচনা শুরু হয়। এরপরই সোমবার যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হওয়ার কথা জানিয়েছে হামাস। যুদ্ধবিরতির বিষয়ে এক বিবৃতিতে হামাস বলেছে, তাদের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াহ, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি এবং মিশরীয় গোয়েন্দা মন্ত্রী আব্বাস কামেলের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং তাদেরকে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতির ব্যাপারে অবহিত করেছেন। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, ইসরায়েলের যেসব দাবি রয়েছে এই প্রস্তাবে সেসব নেই, কিন্তু তারপরও ইসরায়েলি সরকার আলোচনার জন্য কায়রোতে একটি প্রতিনিধি দল পাঠাবে। এদিকে ইসরায়েলের যুদ্ধ বিষয়ক মন্ত্রিসভা রাফাতে অভিযান চালিয়ে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী শহরের পূর্ব দিকের লক্ষ্যবস্তুতে হামলার ঘোষণা দিয়েছে। এদিকে যুদ্ধবিরতিতে হামাস রাজি হওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন গাজার বাসিন্দারা।
আমরা আশা করি আল্লাহ এটি সহজ করবেন, আমরা আমাদের বাড়ি ফিরে যেতে পারবো। যারা আমাদের পাশে ছিলেন এবং গাজার পাশে দাঁড়িয়েছেন তাদের সবাইকে আমাদের তরফ থেকে জানাতে চাই ধন্যবাদ। এদিকে রাফা থেকে সোমবার বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েল। সেই নির্দেশের কয়েক ঘন্টা পরই রাফায় বিমান হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। আশঙ্কা করা হচ্ছে মিশরে মধ্যস্থতাকারীদের মধ্যে চলমান যুদ্ধবিরতির আলোচনার মধ্যে ইসরায়েলের এমন হামলায় তা ভেস্তে যেতে পারে। মনিরুজ্জামান বাবু, ৭১। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। কাল একই সময়ে আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।